আসসালামু আলাইকুম। কাজশক্তি ও ক্ষমতার অর্থাৎ অধ্যায় 5 এর এমসিকিউ সলভের আজকের এই ভিডিওটি হচ্ছে 2 নম্বর ভিডিও। 1 নম্বর ভিডিওতে আমরা কিছু এমসিকিউ দেখেছি, আজকে হচ্ছে বাকি এমসিকিউ গুলো দেখব। প্রশ্নটি হলো 25 নিউটন বল দ্বারা কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, তাহলে স্প্রিং ধ্রুবক কত? তাহলে আমরা জানি যে F = kx লিখব। তাহলে স্প্রিং ধ্রুবক k = কি পাওয়া যাচ্ছে F/x। F = কত 25 নিউটন আর x হচ্ছে 10 সেন্টিমিটার অর্থাৎ 10/100 মিটার। তাহলে এটা হচ্ছে 25 × 100/10 = 250। এখানে দেখা যাচ্ছে কি আমি এখানে 250 মান হচ্ছে এবং অবশ্যই এটা হবে নিউটন পার মিটার, কারণ F এর একক নিউটন আর x এর একক মিটার। তাহলে নিউটন পার মিটার অর্থাৎ 250 নিউটন পার মিটার। তাহলে এখানে আসলে হচ্ছে 250 নিউটন পার মিটার। এখানে প্রশ্নটি হলো একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ভূমি হতে 5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 4 গুণ হলে কত মিটার উচ্চতা হতে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছিল? আমি ধরি এই একটা বস্তু ভূমি থেকে এই উচ্চতায় উপর থেকে ফেলা হলো। এখানে বলা আছে ভূমি থেকে 5 মিটার উচ্চতায়, ভূমি থেকে ধরলাম যে এখান থেকে 5 মিটার উচ্চতা, এটা হচ্ছে 5 মিটার উচ্চতা। এই উচ্চতায় যখন এই বস্তুটা যখন এখানে আসে এই অবস্থায়, তখন তার গতিশক্তি বিভব শক্তি 4 গুণ অর্থাৎ EK = 4 EP। এই অবস্থায় তার গতিশক্তি বিভব শক্তির 4 গুণ। বস্তুটা ফেলা হয়েছে কোথা থেকে? এই হাইট থেকে, এখান থেকে ফেলা হয়েছে। এখানে বলা আছে চেয়েছে প্রশ্নে যে কত মিটার উচ্চতা থেকে বস্তুটিকে ফেলা হয়েছিল। তাহলে এখানে যদি আমরা দেখি EK বের করি, আলাদাভাবে যদি EP বের করি, তাহলে এই মানটা যদি এখানে বসাই তাহলে দেখবো যে আমরা হাইটটা পেয়ে যাচ্ছি। তো এখানে EK = কি বলা যায়? হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার মানে বেগ লাগবে। তাহলে হাফ ইন্টু m ইন্টু ভি স্কয়ার। ভি স্কয়ার মানে আমরা কি জানি? এখান থেকে মুক্ত হয়ে যখন একটা বস্তু পড়ছে তখন আদিবেগ কত? আদিবেগ 0। তাহলে আমরা জানি ভি স্কয়ার = u স্কয়ার প্লাস 2g ইন্টু দূরত্ব। দিক দূরত্ব এটা কত? এটা অবশ্যই h মাইনাস 5, কারণ এটা হচ্ছে 5 আর পুরোটা হচ্ছে h। তাহলে এখানে বসা যাবে h মাইনাস 5, বা এটা যেহেতু 0 বাদ এটা, তাহলে ভি স্কয়ার হচ্ছে 2g h মাইনাস 5, অর্থাৎ এখানে বসাবো 2g ইন্টু h মাইনাস 5। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে mg h মাইনাস 5। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। আর এই বস্তুটি যখন 5 মিটার উচ্চতায় আছে তখন তার বিভব শক্তি কিভাবে বের করব? কারণ আমরা জানি বিভব শক্তি ভূমি থেকে ঠিক কত উচ্চতায় আছে সেটার উপর নির্ভর করে। তাহলে mgh, h মানে কি? এখানে mg মানে h মানে হচ্ছে 5। তাহলে এই মানটা ইক এর মানটা আর ইপ এর মানটা যদি আমি এই ইকুয়েশনে বসাই, তাহলে ইক এর যে মানটা সেই মানটা আমি বসালাম আর ইপি মানটা আমি এখানে বসালাম। এখান থেকে এই mg বাদ যায়, থাকে কি h মাইনাস 5 ইকুয়াল টু 20, 4 5 20, অতএব h ইকুয়াল টু 25। তাহলে এখানে পাওয়া যাচ্ছে h এর মান 25। এই প্রবলেমে বলা আছে একটি মোটর এত মিটার গভীর কূপ থেকে 5 মিনিটে এত কেজি পানি উত্তোলন করে সক্ষম। মোটরটির অশ্ব ক্ষমতা কত? তাহলে আমরা জানি we know horsepower equal to normal power divided by 746। তাহলে এখানে যদি এই পাওয়ারের মানটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে এই পাওয়ারটা কিভাবে বের করব? এই পাওয়ারটা আমরা জানি mgh/t। m কত? 400 কেজি, g এর মান কত? 9.8। আর h মানে কি? এখানে যেহেতু এটা h মানে কি, যেহেতু এখানে বলা আছে 120 মিটার গভীর কূপ, অর্থাৎ পুরো কূপটা যদি 120 মিটার হয় তাহলে এটা পানিপূর্ণ ছিল। তো আমরা জানি কি যে পানিপূর্ণ থাকলে এই সমস্ত ভরটাকে আমি এখানে কল্পনা করতে পারি, অর্থাৎ এই যে 400 কেজি যে পানি আছে কুয়ার মধ্যে সমস্ত ভরটাকে আমি এখানে কল্পনা করতে পারি। তাহলে আলটিমেটলি এই ভরটাকে যখন কুয়াটাকে পানি শূন্য করা হবে, তার মানে এই পয়েন্টটাকে আসলে এই পয়েন্ট আনা হচ্ছে। তার মানে অর্থাৎ তুল্য যে সরণটা হলো সেটা কিন্তু আমার এই টোটাল দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ 120/2 ইকুয়াল টু 60। তাহলে এখানে h এর মান হবে কত? 60 ডিভাইড বাই t। এখানে t এর মান হচ্ছে 5 মিনিট, অর্থাৎ 5 × 60 ইকুয়াল টু 784।
তাহলে এখানে যদি পাওয়ার মানটা বসাই দিই 784 ডিভাইডেড বাই 746 ইকুয়াল টু 1.05। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এই মানটা এখানে নাই। আচ্ছা, এখানে আমাদের হয়তো বা কোনো ভুল হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে বলা আছে কি উত্তোলন করতে সক্ষম, উত্তোলন করতে সক্ষম। এখানে কিন্তু বলা নাই যে কুয়াটিকে পানি শূন্য করছে। পানি শূন্য করলে আমরা হচ্ছে এভাবে সমস্ত ভরকে একটা পয়েন্ট, মিডিল পয়েন্টে ধরে, যতটুকু পানি পূর্ণ আছে তার মিডিল পয়েন্টে ধরে একদম উপর পর্যন্ত নিয়ে যাব, তখন তুল্য সরণ পাবো। সেই এইচটা হচ্ছে এটা। কিন্তু আমরা এখানে এইচ এর মান 60 বসাতে পারবো না, কারণ টল মানটা হচ্ছে কি 120। এখানে কিন্তু পানি শূন্য বলা না, এখানে বলা হচ্ছে উত্তোলন করতে সক্ষম। এই জন্য এখানে এই পুরো মানটা ইউজ করতে হবে। এখানে এখানে এই তুল্য হিসাবটা কাজে লাগবে না। এখানে যদি পানি শূন্য করতে পারতো তখন হিসাবটা এরকম মতো আমরা সাইড ইউজ করতাম, কিন্তু এখানে 120 ইউজ করতে হবে। কেন? কারণ এখানে উত্তোলন করতে সক্ষম, এখানে বলা নাই যে পানি শূন্য করতে পারে। তাহলে এখানে 120 যদি ইউজ করি, তাহলে এখানে যে মানটা আছে সেটা হলো 1568। এই 1568 এই মান যদি এখানে বসাই 1568, তাহলে এখানে আসছে 2.1। তাহলে এখানে আসলে হলো এই ঘন নম্বরটা। তাহলে এই বিষয়টা আমরা যদি আর একটু সামারি করি, তাহলে এরকম হবে যে আমরা জানি হর্স পাওয়ার মানে পাওয়ার ডিভাইড বাই 746। পাওয়ার মানে কি mgh বাই টি। এম মানে ভর, জি মানে 9.8, এইচ মানে কি, এইচ মানে হচ্ছে সরণ। ভরটা কোথা থেকে কোথায় যাচ্ছে যদি বলা থাকতো পানি শূন্য করতে পারে, কুয়াটাকে পানি শূন্য করে দেয়, তখন আমরা যতটুকু পানি পূর্ণ আছে কুয়াতে, ওই যেমন এখানে পুরা কুয়াটাই পানি পূর্ণ আছে, যদি বলা হতো এখানে পানি শূন্য করতে পারে, তখন এই 102কে 120কে 2 দিয়ে ভাগ দিয়ে 60 ইউজ করতে হবে এখানে এইচ এর মান। কেন? কারণ পানি শূন্য একটা কথা, আর এখানে বলা আছে উত্তোলন করতে সক্ষম। এখানে এটা মানে কিন্তু পানি শূন্য করে না। যখন এই কথাটা বলা থাকবে তখন পুরো হাইটটাই আমরা ইউজ করব। তাহলে এখানে 120 থাকলো। তাহলে এখানে পাচ্ছি 1568, এটা 746 দিয়ে ভাগ দিলে 2.1 পাওয়া যায়। তাহলে এখানে আনসার হলো 2.1 হর্স পাওয়ার। প্রশ্নটি হলো 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে এত মিটার সরাতে কত কাজ করতে হবে। এখানে বলা আছে বল ও সরণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা জানি W = FS cos θ। তাহলে কাজের মান কি হবে? F মান কত? 10 নিউটন, S কত? 100 মিটার, আর cos 60 ডিগ্রি। কারণ থিটা মানে হচ্ছে এখানে 60 ডিগ্রি। কেন? কারণ বল ও সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে এখানে থিটা বলা হয়। 500। তাহলে এখানে অ্যান্সার হলো 500 জুল। প্রশ্নটি হলো 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে এত মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ হবে। এটা যদি ভূমি হয়, ভূমি থেকে 3 মিটার উঁচুতে, ভূমি থেকে 3 মিটার উঁচুতে একটি বস্তু রাখা হয়েছে 2 সেকেন্ড ধরে। এখানে কিন্তু কাজের পরিমাণ কিন্তু 0। কেন? কারণ এখানে যে পয়েন্টে বস্তুটা আছে ওই পয়েন্টেই বস্তুটা থেকে গেছে। যদি বস্তু সরণ না ঘটে তাহলে কাজ হবে না। এই জন্য W = 0 হবে। তার মানে এখান থেকে একটা বিষয় খেয়াল রাখা যাচ্ছে এখানে যে 2 সেকেন্ড ধরে আছে, তার মানে কিন্তু কাজ হচ্ছে না। আবার যদি কখনো এরকম হতো যে এটা যদি ভূমি হয়, এখানে একটা বস্তুর এখান থেকে এখানে নেওয়া গেল, তাহলে কিন্তু তার এখানে একটা সরণ ঘটেছে, এই সরণটা হচ্ছে এই সরণটা। তাহলে এটা যদি H1 হয় আর এটাও যদি H2 হয়, তাহলে এখানে কাজের মান কত হবে? mgh1 মাইনাস হচ্ছে mgh2। এটা কিন্তু বিভব শক্তির যে পার্থক্য সেটাই আমার কাজ হতো তখন। তাহলে এখানে কাজের যে মানটা পাওয়া গেল, এখানে যেহেতু এখানে কোনো সরণ ঘটে নাই, আমি যদি এই ফর্মুলা দিয়ে করি mgh1 মাইনাস mgh2, উলম্ব যে সরণটা সেই পার্থক্যটা যদি দেখি, এখানে কোনো পার্থক্য নাই, দুটাই H1 আর H2 দুটোই সমান, এই জন্য এখানে 0 কাজটা হচ্ছে। তাহলে এখানে আসলে হলো ক নাম্বার। এখানে প্রশ্নটি হলো পৃথিবী পৃষ্ঠ থেকে 5 কিলোমিটার উপরে কিছু মেঘ ভেসে আছে। ওই মেঘ বৃষ্টির উপর পড়ে ভূপৃষ্ঠে এত কিলোমিটার স্কোয়ার স্থানে 1 মিলিমিটার গভীরতার পানি সৃষ্টি করতে পারে। উক্ত পানিকে আবার মেঘে পরিণত করতে কত কাজের প্রয়োজন? তাহলে আমরা ধরি এই যে এখানে অনেকগুলো কিছু মেঘ আছে, বাতাসে ভেসে আছে, এবং এই মেঘগুলা বৃষ্টি হয়ে পড়লো এই ভূমির ওপর। এখানে যে ভূমিটা আছে সেই ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে? এখানে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 100 কিলোমিটার স্কোয়ার। তো 100 কিলোমিটার স্কোয়ার যদি আমি স্ট্যান্ডার্ড এককে নিয়ে যেতে চাই, তাহলে 100 × 10⁶ হবে, কারণ 1 কিলোমিটার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10⁶ মিটার স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে মিটার স্কোয়ার আকারে পেলাম। আর এখানে এই যে পানিটা পড়লো, এখানে পানিটা পড়ে যে গভীরতা সৃষ্টি করলো এখানে, অর্থাৎ এই পানির একটা হাইট আছে। তাহলে আমরা যদি এখানে
তাহলে হাইটটা হলো কিরকম, হাইটটা হলো এরকম। এখানে বলা আছে যে এই যে পুরুত্বটা, এই গভীরতাটা কতটুকু পানি হলো, এখানে বলেছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে হচ্ছে 10⁻³ মিটার। তার মানে এখানে টোটাল যে পানির আয়তনটুকু হলো, কতটুকু পানি পড়েছে এখানে, আমরা এখানে জানি যে ভি ইকুয়াল টু হবে ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া ইন্টু হাইট, এরিয়া ইন্টু হাইট। তাহলে এখানে এরিয়া হচ্ছে 100 ইন্টু 10⁻⁶, এখানে এই মানটা। আর হাইট কত, এখানে হাইট হচ্ছে 10⁻³ তাহলে এখানে পদ হচ্ছে 100 ইন্টু 10⁻³ এখানে অবশ্য আয়তনটা মিটার কিউব, কারণ সবকিছুই আমি স্ট্যান্ডার্ড এককে নিয়েছি। তাহলে এই যে আয়তনটা পেলাম, এই আয়তনের পানির ভর কতটুকু হবে, কারণ আমরা জানি পানির যে ভর এম ইকুয়াল টু রো ভি। আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, আর এখানে টোটাল মিটার কিউব আছে কত, 100 ইন্টু 10⁻³ মিটার কিউব। তাহলে এখানে এই মানটা দিয়ে আমি গুণ দেবো, এখানে আয়তন দিয়ে গুণ দিলেই আমরা হচ্ছে টোটাল পানির ভরটা পেয়ে যাবো 10⁸। তাহলে এই যে পানির ভরটা পেলাম, এই পানিটাকেই আবার কি করতে হবে, এখান থেকে তুলে আবার ওই হাইটে নিয়ে যেতে হবে, আবার মেঘে পরিণত করতে হবে। অর্থাৎ এই পানি যে ভরটা আছে, এই পানি ভরটাকে এম ধরে আমি জাস্ট এই 5000 কিলোমিটার, 5 কিলোমিটার যে হাইটটা আছে এখানে, এই টোটাল যে মেঘের দূরত্ব ভূমি থেকে, অর্থাৎ 5000 যে মিটার আছে, এই দূরত্ব নিয়ে যেতে যে বিভব শক্তি জমা হবে সেটাই আমার অ্যান্সার। তাহলে এখানে যে বিভব শক্তি হবে ইপি, এটাই আমার কাজ। এখানে যে কাজটা হবে, আবার পুনরায় এই পানিটিকে মেঘের উপরে নিয়ে যেতে কাজ হবে ইপি, বিভব শক্তি, এটা ইকুয়াল টু mg ইন্টু হাইট। তাহলে এখানে কত, এম এর মান কত, 10⁸ পেয়েছি আমরা, এখানে এম এর মান পেয়েছি 10⁸, এখানে জি এর মান হচ্ছে 9.8, আর এখানে হাইট হচ্ছে 5000 মিটার। তাহলে এটা পাই আমরা 4.9 ইন্টু 10⁻12 এত জুল। তাহলে এই মানটা যদি আমরা তুলনা করি অ্যান্সারের সাথে, কোনটার সাথে মিলে, এটা হচ্ছে এটার সাথে মিলে, ক নাম্বার অ্যান্সার। তাহলে আমি যদি এটা আবার একটু সামারি করি, সেটা হচ্ছে এরকম যে কিছু মেঘ আছে, ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার উপরে মেঘ আছে, এটা হচ্ছে ভূমির তলের ক্ষেত্রফল হচ্ছে 100 কিলোমিটার স্কোয়ার, এবং যে পানিটা এখানে পতিত হলো সেই পানিটার গভীরতা কত, 1 মিলিমিটার। তাহলে আমি এই 1000 কিলোমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার নিয়ে গেলাম, মিলিমিটারকেও মিটার নিয়ে গেলাম, কারণ সবকিছু আমি স্ট্যান্ডার্ডে করবো। তাহলে এখানে যে পানি যে আয়তনটা পাওয়া গেল, কারণ পানির আয়তন কেন দরকার, কারণ পানি ভর দরকার, ভর মানে কি, রো ইন্টু ভি, রো মানে 1000 আর এই ভিটা দরকার পানির আয়তনটুকু। তাহলে আয়তন কি হবে, এরিয়া ইন্টু হাইট। তাহলে এরিয়ার মান জানি, হাইটের মান জানি, এরিয়া আর হাইট গুণ দিয়ে আমরা হচ্ছে আয়তনটা পেয়ে গেলাম। তো এই আয়তন 1000 সাথে গুণ দিয়ে আমরা হচ্ছে পানির ভরটা পেয়ে গেলাম। এই পানির ভরটাকে এখান থেকে উঠিয়ে আবার মেঘে নিয়ে গেলে যেতে যে এনার্জি দরকার হবে সেটা আসলে বিভব শক্তি। আর আমরা জানি বিভব শক্তি মান হচ্ছে mgh, আর mgh এম এর মান বসালাম এখান থেকে, জি এর মান 9.8, আর এখানে যে হাইটটা সেটা বলা আছে 5 কিলোমিটার। 5 কিলোমিটারকে 5000 মিটার করে দিলাম, তাহলে এখানে গুণ করলে যেটা পাওয়া যাচ্ছে 4.9 ইন্টু 10⁻12 জুল। এই মানটাই 49 ইন্টু 10⁻11 জুলের সমান। প্রশ্নটি হলো 80 মিটার উচ্চতা থেকে যদি একটি বল মেঝেতে পড়ে এবং বলটির 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতায় উঠবে। তাহলে আমরা যদি ধরি এই একটা বল, এই যে ভূমি আছে এই ভূমির উপর পড়লো, এটা টোটাল উচ্চতা কত, 80 মিটার। এই যে পড়লো বলটা, পড়ার পর ভূমিতে যে আসলো, ভূমিতে আসার পর 20% এনার্জি লস হয়েছে। তার মানে কি, এখানে যে হাইটটা আছে এইচ ইকুয়াল টু 80 মিটার, এই হাইটে তার যে বিভব শক্তিটা পাওয়া যায় সেটা হচ্ছে কি mg ইন্টু এইচ। তার মানে এই যে এনার্জিটা আছে, এই এনার্জির 20% যখন ভূমিতে নষ্ট হয়ে যাবে, বাকি 80% এনার্জিতেই এটা হচ্ছে আবার রিবাউন্স খাবো উপর থেকে। তার মানে যদি বলি 0.8 ইন্টু এই যে ইপিটা আছে অর্থাৎ mg মানটা, এটার এই যে এনার্জিটা, এই এনার্জিটা আমার কি হবে, হাফ mv স্কয়ার হবে। মানে যখন ভূমি থেকে আবার ফেরত যাবে তখন এই বেগে সে ফেরত যাবে। তাহলে এখান থেকে যদি এটা আমি বের করার চেষ্টা করি, 0.8 ইপি মান কত এখানে পেয়েছিলাম, mgh, mgh ইকুয়াল টু কি হাফ mv স্কয়ার। তাহলে এখানে বাদ যায়, তাহলে এখান থেকে ভি স্কয়ার ইকুয়াল টু পাওয়া যাচ্ছে, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 2 ইন্টু 0.8 ইন্টু জি ইন্টু এইচ। এই যে মানটা আছে ভি স্কয়ার যে মানটা পেলাম, এই মানটা থেকেই আমরা হচ্ছে সর্বোচ্চতা পেয়ে যাই, কারণ আমরা জানি এখানে এইচ এর মান হলো 2 ইন্টু 0.8 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান দেওয়া আছে 80। তাহলে এখানে ভি স্কয়ারের মান পাওয়া গেল 1254.4।
এই যে ভি স্কোয়ার যে মানটা পেলাম, এই মান থেকে আমরা এখন হাইটটা পেয়ে যাব। কারণ এখানে যদি আমি এখন এই বেগে ছোড়ার ফলে, মানে ভূমি যে একটা বেগে ছুড়লো উপর দিকে রিবাউন্স হয়ে, সেই বেগে ছোড়ার ফলে যদি এই উচ্চতায় যাই, তাহলে আমরা জানি এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2g। এটা একটা ফর্মুলা যে ভি বেগে ছোড়া হলে সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই 2g উচ্চতায় যাবে। তাহলে ভি স্কোয়ারের মান সরাসরি এখানে আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 1254.4 ডিভাইড বাই 2 ইন্টু 9.8 ইকুয়াল টু 64। তাহলে এখানে আনসার মিলছে এটা ঘ নাম্বারের সাথে। এটা যদি আমি আরেকটু সামারি করি, বিষয়টা হবে এরকম, এটা ভূমি থেকে 80 মিটার উচ্চতার একটা বস্তু আছে। তাহলে এই বস্তুটা যখন এখানে পড়বে, তাহলে তার টোটাল এনার্জি কত হবে? আমরা জানি যতটুকু সে বিভব শক্তি নিয়েছিল সেই বিভব শক্তিটাই এখানে গতিশক্তি হয়ে যাবে। অর্থাৎ এখানে বিভব শক্তি কত আমরা জানি mgh। এই এনার্জিটার 20% লস হবে ভূমিতে, তার মানে 80% কাজে লাগবে রিবাউন্স খেতে। তার মানে এই যে এনার্জিটা আছে, এই এনার্জির 80% অর্থাৎ 0.8 ইকুয়াল টু হবে হাফ এম ভি স্কোয়ার। এখন এখান থেকে এম বাদ যায়, এখান থেকে তাহলে ভি স্কোয়ার একটা মান পাওয়া যায়, কত 1254.4। এই যে ভি স্কোয়ার মানটা পেলাম, এই মান থেকে এখন আমরা সেই সর্বোচ্চ কত উচ্চ যেতে পারবে রিবাউন্স খেয়ে সেটা আমরা বের করতে পারি। কারণ আমরা জানি যে এই বড় এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2g। তাহলে ভি স্কোয়ারের মান সরাসরি এখান থেকে আমরা বসাই দিলাম, আর 2 ইন্টু 9.8, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 64। অ্যান্সার হলো ঘ নম্বর। প্রশ্ন হলো, নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দুইটি বস্তুর জড়তার ভ্রাম্যমাণ যথাক্রমে I ও 2I। যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয়, তবে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত? তাহলে এখানে বলা আছে যে ঘূর্ণন গতিশক্তি সমান, অর্থাৎ E1 ইকুয়াল টু E2। ঘূর্ণন গতিশক্তির একটা ফর্মুলা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে ইকুয়াল টু হাফ I ওমেগা স্কোয়ার। তাহলে এখন E1 E2 যদি সমান হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে E1 এর জায়গায় হাফ I1 ওমেগা 1 স্কোয়ার ইকুয়াল টু হাফ I2 ওমেগা 2 স্কোয়ার। এখানে কিন্তু বলা আছে যে প্রথমটার জড়তার ভ্রামক I এবং পরেরটা হচ্ছে 2I। তাহলে এখানে কি লিখবো? হাফ ইন্টু I ইন্টু ওমেগা 1 স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু 2I ইন্টু ওমেগা 2 স্কোয়ার। তাহলে এখানে এই I বাদ যায়, এখানে এই যে হাফ হাফ বাদ যায়, আর এখানে থাকে কি তাহলে ওমেগা 1 স্কোয়ার ইকুয়াল টু 2 ওমেগা 2 স্কোয়ার। তাহলে এখানে বলা আছে কি যে কৌণিক ভরবেগের অনুপাত, কৌণিক ভরবেগের অনুপাত। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি যে এখানে কিন্তু আমরা ওমেগা 1 বাই ওমেগা 2 একটা অনুপাত পাচ্ছি, এটা হচ্ছে √2। এটা হচ্ছে √2, কারণ আমরা যদি এখানে রুট দিই তাহলে এটা হচ্ছে √2 ইন্টু ওমেগা 2, আর এটা হয়ে যাবে ওমেগা 1। তাহলে ওমেগা 1 বাই ওমেগা 2 ইকুয়াল টু √2। এটা আমরা কাজে লাগাবো। এটা হচ্ছে কি কৌণিক বেগের অনুপাত, কিন্তু এখানে বলেছে কি কৌণিক ভরবেগের অনুপাত চেয়েছে। তাহলে আমরা জানি L1 ইকুয়াল টু হচ্ছে I1 ওমেগা 1 আর L2 ইকুয়াল টু I2 ওমেগা 2। তাহলে আমি যদি L1 আর L2 অনুপাত পেতে চাই, তাহলে কি করব? I1 ওমেগা 1 বা হচ্ছে I2 ওমেগা 2 দিয়ে ভাগ দেবো। তাহলে I1 মানে তো I, আর I2 মানে হচ্ছে 2I, আর এখানে ওমেগা আর ওমেগা 2 অনুপাত হচ্ছে √2। তাহলে এখান থেকে যেটা হচ্ছে √2 বাই 2, I কাটা যায়, তাহলে এখানে থাকছে 1 বাই √2। তাহলে এখানে আনসার হলো 1 বাই √2। প্রবলেমটি হলো 60 কেজির ভরের একজন লোক প্রতিটি এত সেন্টিমিটার উঁচু 15 সেন্টিমিটার উঁচু 50টি সিঁড়ি 20 সেকেন্ডে উঠাতে পারে। তবে লোকটির অশ্বক্ষমতা কত? তাহলে অশ্বক্ষমতা বলতে হর্স পাওয়ার, অবশ্যই হর্স পাওয়ার। এটা এগুলো কি নর্মাল পাওয়ার, মানে লোকটির পাওয়ার ডিভাইড বাই 746। তো এখানে নর্মাল যে পাওয়ারটা আছে, লোকটির যে পাওয়ারটা, সে পাওয়ার কি হবে? এখানে আমরা কিভাবে করবো? এখানে বলা আছে যে এখানে কিন্তু নিচে কিন্তু সময়, পাওয়ার নিচে সবসময় সময় থাকে আর উপরে কাজ থাকে, কাজ। তো এখানে কাজ কি, লোকটি দ্বারা কৃত কাজ কত হবে? এখানে বলা আছে যে 15 সেন্টিমিটার উঁচু 50টি সিঁড়ি। যখন একটা ব্যক্তি 15 সেন্টিমিটার উঁচু, প্রত্যেকটা 15 সেন্টিমিটার উঁচু যখন 50টা সিঁড়ি অতিক্রম করবে, তাহলে মানে কি টোটাল যে হাইটটা অতিক্রান্ত হচ্ছে, সেই টোটাল হাইটটা কত হচ্ছে? এখানে ভূমি থেকে যখন উপরে উঠবে, তাহলে 50 ইন্টু 15 সেন্টিমিটার। তার মানে এখানে যে কাজটা পাবো ডাব্লু, সেই ডাব্লুটা কি হবে? mgh, অর্থাৎ তার ভর ইন্টু 9.8 ইন্টু হাইট। এখানে হাইট টোটাল হবে 15 বাই 100, অর্থাৎ যেহেতু সেন্টিমিটার আছে মিটারে করে নিলাম, ইন্টু 50টা সিঁড়ি। তাহলে mgh 4410। এই যে কাজটা আছে, সেই কাজটা কত সেকেন্ড সময় ধরে করে? 20 সেকেন্ড সময়। তাহলে এখানে 20 বসিয়ে দিলাম। তাহলে এখানে যে পাওয়ারটা পাওয়া যাচ্ছে সেটা হলো 220.5।
তাহলে এই মানটা যদি এখানে বসাই 220.5 ডিভাইড বাই 746, তাহলে পাওয়া যাচ্ছে 0.296। এটা হচ্ছে এটার সাথে মিল আছে। তাহলে এটা যদি আমরা আরেকটু সামারি করি, তাহলে এখানে মূল কথা হচ্ছে অসক্ষমতা বের করার জন্য কি লাগে, পাওয়ার বাই 746। পাওয়ার মানে কি, কাজ বাই সময়। কাজ মানে কি, এখানে সে কত উলম্ব সরণ গেছে, কত হাইটে উঠেছে। প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে 50টা সিঁড়ির উচ্চতা হচ্ছে 15 ইন্টু 50, যেহেতু 15টা সেন্টিমিটার আছে এটাকে মিটারে করে নিয়েছে, তাহলে এটা হচ্ছে আমার হাইট, এটা হচ্ছে জি, এটা হচ্ছে ডাব্লু। কারণ আমরা জানি যে এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে বিভব শক্তির কাজ, বিভব শক্তির মানটাই কাজ হবে। লোকটি mgh পরিমাণ কাজ করবে এখানে, আর এই কাজটা করার কত সময়, 20 সেকেন্ড সময়। তাহলে লোকটির পাওয়ারটা আমরা পেয়ে গেলাম। এই পাওয়ারকে জাস্ট হর্স পাওয়ারে পরিণত করা হয়েছে কি দিয়ে, 746 দিয়ে ভাগ দিয়ে। তাহলে এখানে আনসার হলো 0.296। প্রশ্নটি হলো নিচের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি। তাহলে এখানে আমরা গতিশক্তি মানে জানি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এম হচ্ছে ভর আর ভি হচ্ছে বেগ। তাহলে কোন ক্ষেত্রে গতিশক্তিটা বেশি হবে, এখানে ভর, প্রত্যেক ক্ষেত্রে এখন বের করতে হবে। তাহলে এখানে যে ভরটা আছে 3m আর এ হচ্ছে ভি। তাহলে এক নাম্বার যদি বের করি, তাহলে ই1টা যেটা হচ্ছে সেটা কত, হাফ ইন্টু এম ইন্টু হাফ এম ইন্টু ভি স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার। এখানে পাওয়া যাচ্ছে 3 ভি স্কোয়ার এম ডিভাইড বাই 2। দুই নম্বর যেটা হচ্ছে এটা ই2 ধরলাম এখানে, তাহলে কি হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, অর্থাৎ 2v স্কোয়ার। তাহলে এখন কত হচ্ছে 2v স্কোয়ার, এটা তো 4 হয়ে গেল, তাহলে 3 4 12 বাই 2, তাহলে 12 বাই 2 ইন্টু ভি স্কোয়ার এম। ই3 যেটা হচ্ছে সেটা বের করি, 2m আর হচ্ছে 3v, তাহলে হাফ ইন্টু এম মানে 2m ইন্টু ভি স্কোয়ার মানে 3v স্কোয়ার। তাহলে এখানে 3 3 9, 9 2 18, তাহলে 18 বাই 2 ইন্টু ভি স্কোয়ার এম। আর ই4 যেটা হচ্ছে এটা হলো এটা হাফ ইন্টু, এখানে এম সরাসরি এমই আছে, আর এখানে 4v স্কোয়ার, তাহলে এখানে হলো 16 বাই 2 ইন্টু ভি স্কোয়ার এম। তাহলে এই যে ভি স্কোয়ার এম, এই টার্মটা সবার ক্ষেত্রেই আছে। তাহলে কোন সামনের কোন মানটা বেশি হচ্ছে এখানে, তাহলে অবশ্যই এখানে 18 বাই 2 এই মানটাই অবশ্যই বেশি হচ্ছে। তাহলে মানে এটা 3 নম্বর ক্ষেত্রে আমার অ্যান্সারটা মিলবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। এখানে বলা আছে 25 নিউটন বল কোন স্প্রিং এ টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো। স্প্রিংকে 80 সেন্টিমিটার প্রসারিত করলে কত কাজ সম্পূর্ণ হবে। আমরা হচ্ছে এই ডাটা থেকে স্প্রিং ধ্রুব বের করবো, কারণ আমরা জানি F ইকুয়াল টু kx। তাহলে বল যদি 25 নিউটন হয় আর x যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে k হবে, এটাকে মিটার করে নাও আগে। তাহলে এখানে k পাওয়া যাচ্ছে 2500 বাই 10 ইকুয়াল টু 250। এখানে নিউটন পার মিটার হবে এককটা, কারণ সবকিছু আমি স্ট্যান্ডার্ড এককে নিয়েছি। তাহলে k যে মানটা পাওয়া গেল, এই মান দিয়ে আমরা এখন কিন্তু কাজটা বের করবো কখন, যখন 8 সেন্টিমিটার প্রসারিত করা হবে। তাহলে আমরা জানি ই স্প্রিং এর কি হবে, হাফ কে এক্স স্কোয়ার, এটা ফর্মুলা একটা জানি। হাফ ইন্টু কে এর মান কত, 250 ইন্টু এক্স স্কোয়ার, এখানে এক্স এর মান কত, 8/100 স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে পাওয়া যাচ্ছে 0.8 জুল। তাহলে 0.8 জুল এটা হয়। আবার এখানে একটা খ নাম্বারটা দেখি, খ নাম্বার অ্যান্সার হবে, কারণ 0.8 জুল, জুল আর নিউটন মিটার কিন্তু এই কথা, কারণ আমরা জানি যে 1 জুল মানে আবার 1 নিউটন মিটার, কারণ 1 জুল মানে হচ্ছে 1 নিউটন মিটার। তাহলে এটাও অ্যান্সার হয়, এটাও অ্যান্সার হয়। তাহলে এটা আমরা অ্যান্সার দেব গ নাম্বারটা, যে ক ও খ উভয় অ্যান্সার এখানে। এখানে প্রশ্নটি হলো 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন স্থানের গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এখানে প্রশ্নটি হলো 200 গ্রাম ভরের একটি বস্তু এত মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে, ভূপৃষ্ঠ স্পর্শ করার পুরো মুহূর্তে এর গতিশক্তি কত হবে। তাহলে আমরা জানি যে একটা ভূমি থেকে যদি একটা হাইটে যদি একটা বস্তু থাকে, এখানে হাইট দেওয়া আছে 10 মিটার, 10 মিটার উচ্চতায় যদি একটা বস্তু থাকে এবং তার ভর বলা হচ্ছে 200 গ্রাম, তার মানে এখানে যে তার বিভব শক্তি, এখানে যে পটেনশিয়াল এনার্জি mgh, এই mgh-টাই যখন বস্তুটা ছেড়ে দেওয়া হবে, মুক্ত হবে, যখন পড়তে থাকবে নিচে, তখন যখন ভূমি স্পর্শ করবে, তখন এই বিভব শক্তিটাই একসময় গতি শক্তি হয়ে যাবে। তার মানে এটাই ইকুয়াল টু হবে আমার ই কে, তার মানে এটাই আমার কাইনেটিক এনার্জি। তাহলে এখানে যদি mgh এর মানটা বসায় দিই, তাহলে এম এর মান কত, এখানে
200/1000 আমি এটা কেজি করে নিলাম। জি এর মান হচ্ছে 9.8 আর এখানে এইচ এর মান হচ্ছে 10, 19.6 জুল। তাহলে এখানে অ্যান্সার হলো এই খ নম্বর। এখানে প্রশ্নটি হলো কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ বাড়বে কত পার্সেন্ট। এখানে বলা আছে 300% বৃদ্ধি করা হয়েছে এবং ভরবেগটা কত পার্সেন্ট হবে। তাহলে আমরা জানি ভরবেগ এবং গতিশক্তি রিলেটেড একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ইকুয়াল টু p²/2m। দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে কি যে E1 ইকুয়াল টু p1² বা হচ্ছে 2m, আর একটা হচ্ছে E2 ইকুয়াল টু p1² বা হচ্ছে 2m। এখানে p2 হবে আর কি। কেন? কারণ বস্তু যে ভর সেটা দুই ক্ষেত্রেই সেম। একটা বস্তুর ক্ষেত্রে আমি দুইটা ক্ষেত্র কল্পনা করছি এখানে। আর মেইন ফর্মুলা হচ্ছে এটা যে E ইকুয়াল টু p²/2m। এখানে আমরা E1 কে E2 দিয়ে ভাগ দেব। এখানে E1 কে E2 দিয়ে ভাগ দেব, তাহলে E1/E2 ইকুয়াল টু কত হবে? p1²/2m ইনটু 2m ডিভাইড বাই p1², বা E1/E2 ইকুয়াল টু, এখানে এটা বাদ যায়, এখানে p2 আছে আর কি, সরি p2। তাহলে p1² বা হচ্ছে p2² ইকুয়াল টু p1/p2 উপরে হোল স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে এই মানটাকে যদি আমরা একটু অন্যদিকে করার চেষ্টা করি, বলা যাচ্ছে কি যে E1/E2 ইকুয়াল টু p1/p2 হোল স্কয়ার, বা p1/p2 ইকুয়াল টু E1/E2 রুট। আমি উভয়কে বর্গমূল করলাম, কারণ এখানে কি চেয়েছে? ভরবেগ চেয়েছে, তার মানে ভরবেগের সম্পর্ক আনতে হবে এখানে বাম পক্ষে। এখানে বলা আছে গতিশক্তি 300% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ এখানে যে E1 টা তো প্রথম অবস্থা, E2 এর কত? E2 টা হচ্ছে E1 প্লাস E1 এর 300%। এটাই হচ্ছে আমার E2 এর মান। এই পুরো মানটা হচ্ছে কি আমার E2। এই E2 জায়গায় আমি এই মানটা বসালাম, এবং এটার আছে এখানে একটা রুট আছে। তার মানে এটা যদি আমরা এখানে কমন নেই, তাহলে E1 যদি কমন নেই নিচে, তাহলে হয় কি 1 প্লাস 3, যেহেতু এখানে E1 এর 300% মানে হচ্ছে আসলে E1 ইন্টু 300/100। এটা তাহলে থাকছে কি 3 থাকছে। তাহলে এখানে কত হচ্ছে? E1 যদি কমন নেই, অর্থাৎ এখানে সরাসরি আসছে কত? 4 E1, আর এখানে আছে রুট। তাহলে এটা পদ হচ্ছে 1/4 রুট 1/2। তাহলে আলটিমেটলি যেটা আসছে সেটা হচ্ছে p1/p2 ইকুয়াল টু হাফ। p1/p2 ইকুয়াল টু হাফ। এখানে পাওয়া যাচ্ছে p2 ইকুয়াল টু 2p1। তাহলে এখানে যদি আমরা একটা সম্পর্ক দেখি, এখানে পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, অর্থাৎ p2 ইকুয়াল টু p1 মানে আগে যে ভরবেগটা ছিল সেই ভরবেগের দ্বিগুণ হয়ে গেছে। তাহলে পার্সেন্টেজ যদি করি, পার্সেন্টেজ চেঞ্জ অফ p, তাহলে কি হবে? চেঞ্জ কত হচ্ছে? চেঞ্জ হচ্ছে 2p1, আগে ছিল p1 আর আগে ছিল p1। এটা যদি আমরা 100 দিয়ে গুণ দিই, তাহলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাই। পার্থক্য উপরে থাকবে পার্থক্য, আর নিচে থাকবে ইনিশিয়াল ভ্যালুটা। ইনিশিয়াল ছিল p1 আর উপরে হচ্ছে পার্থক্য, মানে বর্তমানে হচ্ছে 2p1 মাইনাস হচ্ছে p1। অর্থাৎ পার্সেন্টেজ p বের করার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা লাগাচ্ছি যে del p/p ইনটু 100। এটা হচ্ছে ইনিশিয়ালটা p1 টা, আর এটা হচ্ছে পার্থক্যটা। তাহলে এখানে পাওয়া যাচ্ছে কত? উপরে থাকছে p1, নিচেও p1, তার মানে 1 থাকছে, আর এখানে 100 দিয়ে গুণ আছে। তার মানে এই অ্যান্সারটা হবে 100%। অ্যান্সার হচ্ছে 100%।